হাজির হয়ে গেলাম নতুন এক ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হচ্ছে নেভার এন্ডিং সামার। কিছুদিন আগে রিলিজ হলো, আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে। তো চলো শুরু করা যাক। আমরা জুয়ানকে দেখি। জুয়ান অনেক বছর পর ওর হাই স্কুলে আসে। আসার পর তো ওর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। ও তো প্রচন্ড গিল্টি ফিল করছিল। ও লিউশিয়াওকে কিছু একটার জন্য বারবার সরি বলছিল। ওদের মধ্যে কিছু একটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। লুসিয়াও রেগে বলে, আজকের পর থেকে আমি আর তোমার ফেসও দেখতে চাই না। যেগুলো ভেবে জুয়ান একটু ইমোশনাল হয়ে পড়ে। লুসিয়াও, তুমি যদি জানতে আমি তোমাকে এতটা হার্ট করতাম, তাহলে কি কখনোই আমার এত ক্লোজ হতে? তখন আমরা 10 বছর আগের সিন দেখি, 2016 সাল। সোয়ান স্কুলের মধ্যে টপ স্টুডেন্টের মধ্যে একজন ছিল। এক্সামে ওর খুব ভালো রেজাল্ট হয়েছে। সব স্টুডেন্ট টিচারদের সামনে ও স্পিচ দিচ্ছিল আর সবাইকে ও মোটিভেট করে কিভাবে পরীক্ষায় ভালো করতে পারবে। তখনই ওখানে দৌড়ে লুসিয়াও আসে। গার্ডরা ওর পিছু পিছু ছুটছে ওকে থামানোর জন্য। ওকে থামতে বলে, কিন্তু ও কি কারো কথা শুনবে নাকি? এরপর এখানে এসেও সিচুয়েশন পুরো অন্যদিকে ঘুরিয়ে দেয়। কিছু স্টুডেন্টরা তো অনেক বেশি এনজয় করে, আবার কিছু স্টুডেন্ট অনেকটাই বিরক্ত হয়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই ওর সাথে এনজয় করছিল। ও তখন মাইকটি নিয়ে বলে, আমি চাই তোমরা সবাই এই সামারটা এনজয় করো, খুব ভালো সময় কাটাও। টিচার্সরা তো ওর এরকম আচরণে প্রচন্ড রেগে যায়। এরপর টিচার্স রুমে নিয়ে ইচ্ছে মতো ওকে বকাবকি করে। টিচার তো এর আগে ওর বাইকের চাবি নিয়ে গিয়েছিল, আর লুসিয়া বাইকের চাবি চুরি করার চেষ্টা করেছিল, যেটাতে টিচার আরো বকাবকি করে। লুসিয়াও এর ফ্রেন্ড জিয়াং ফান ওর সাইড নিয়ে কথা বলে, আপনি ওর বাইকের চাবিটি নিয়ে গিয়েছেন, ও তো এখন ঠিকভাবে চলাফেরাও করতে পারছে না। এখানে জিয়াং ফানি লুসিয়াও এর সাইড নিয়ে কথা বলছিল। লুসিয়াও তো একটাও কথা বলে না। তখন টিচার তো ওর উপর প্রচন্ড রেগে যায়, তোমাকে কে বলেছে কথা বলতে? আমি তো তোমার সাথে কথাও বলছি না। আর লুসিয়াকে বকা দিয়ে বলে, তোমার ফ্যামিলি খুবই রেসপেক্টেড একটা ফ্যামিলি, তুমি কি তোমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করতে চাও? জিয়াং ফান বলে, আপনি ওকেই শুধু বকাবকি কেন করছেন? দোষ তো আমিও করেছিলাম। তখন লুসিয়াও বলে, আমার তো বয়স প্রায় 18+, এখন আমার ফ্যামিলি আমাকে কন্ট্রোল করতে পারছে না, আপনি কেন আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন? টিচার বলে, আমি ভালো করেই জানি তুমি এই চাবিটি নেওয়ার জন্যই এরকমটা করছো। নেক্সট এক্সামে যদি টপ 100 স্টুডেন্টের মধ্যে নিজের স্কোর করতে পারো, তাহলেই আমি তোমাকে চাবিটি দেব। তখন জিয়াং ফান বলে, টিচার আপনি কি মজা করছেন? আমাদের দুজনের নাম্বার যোগ করলেও তো আমরা টপ 100 এর মধ্যে আসতে পারবো না। যেটা শুনে টিচার আরো বেশি রেগে যায়। তখনই টিচার্স রুমে জুয়ান আসে। টিচার জোয়ানকে বলে, তোমার তো উচিত শহরের ভালো কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করা। জোয়ান তো না করে দেয়, কারণ ও এখানে ওর গ্র্যান্ডমার সাথে থাকতে চায়। যেটা ওই টিচার শুনে লুসিয়াওকে বলে, তুমি তো ওর থেকেও শিক্ষা নিতে পারো, দেখেছো ও কত ভালো স্টুডেন্ট আর মানুষ হিসেবেও ভালো। লুসিয়াও তখন টিচারকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি টপ 100 স্টুডেন্টের মধ্যে নিজের রেজাল্ট আনার চেষ্টা করব, কিন্তু এখন তো আমার চাবিটি দেন। এরপর ও আর জিয়াং ফান ওখান থেকে চলে যায়। টিচার জোয়ানকে বলে, তুমি এক্সট্রা কাজ করার জন্য এখন ঠিকমতো এক্সট্রা ক্লাসও করছো না, এর জন্য তো তোমার স্কলারশিপ ক্যান্সেলও হয়ে যেতে পারে, তোমার উচিত নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়া। জোয়ান বলে, আমি চেষ্টা করব আরো ভালো করার। স্কুল শেষ করে ও এক টিউশনের ইন্টারভিউ দিতে আসে। ওই ফ্যামিলি জোয়ানের ইন্টারভিউ নিয়েছিল। ওর ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলে জোয়ান মিথ্যে বলে, আমরা তো খুব হ্যাপি একটা ফ্যামিলি, আমি চাই না আমার বাবা মা আমাকে নিয়ে বেশি টেনশন করুক, এই জন্য আমি নিজের স্টাডি খরচ নিজেই বহন করতে চাই, যার কারণে আমি এখন ছোট বাচ্চাদের টিউশন দিচ্ছি। ইন্টারভিউ শেষ করেও যখন বাসায় ফিরছিল, তখন ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আসলে ছোটবেলায় ওর বাবা মারা যায়, আর এরপর তো ওর মাও ওকে ছেড়ে চলে গিয়েছিল। ওর ফ্যামিলি বলতেই ও আর ওর গ্র্যান্ড মাই দুজন দুজনের খেয়াল রাখে। ওর গ্র্যান্ডমা প্রায় অসুস্থ থাকে, ওনার মেডিকেল খরচ বহন করার জন্যই জুয়ানের বেশি বেশি জব করতে হচ্ছে। ও তো নিজের গ্র্যান্ডমার জন্য সব করতে রাজি। ও যখন সাইকেলে করে বাসায় ফিরছিল, হঠাৎ করে ওর সাইকেলের সামনে লুসিয়াও চলে আসে। এরপর তো দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। লুসিয়া ওকে ব্লেম করতে থাকে, ও ঠিক মতো সাইকেলে চালাতে পারে না। ও একটু বিরক্ত হয়ে বলে, তুমি রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছো? রাস্তার মাঝখানে দাঁড়ালে তো অ্যাক্সিডেন্ট হবেই। রেগে ও ওখান থেকে চলে যায়। তখন জিয়াংফান বলে, আরে এই মেয়েটি তো আমাদের স্কুলেই পড়ে। জোয়ান তো বাসায় ঢোকার সময় কাপড় চেঞ্জ করে নেয়। আসলে ওর গ্র্যান্ডমাকেও জানাতেই চায় না ও যে পার্ট টাইম জব করছে। আজকে ওর গ্র্যান্ডমার জন্মদিন ছিল, কেক নিয়ে আসে ওর গ্র্যান্ডমাকে সারপ্রাইজ দিতে। ওর সাথে ওর প্রতিবেশী ছোটবেলার ফ্রেন্ড জিয়াংও ছিল। ওরা একসাথে গ্র্যান্ডমার বার্থডে সেলিব্রেট করে। গ্র্যান্ডমা তো অনেক বেশি খুশি হয়।
হঠাৎ করে জুয়ানের ফোনে জবের মেসেজ আসে। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, তোমাকে আবার কে মেসেজ দিচ্ছে? জুয়ান বলে, আরে স্কুল থেকে নোটিশ এসেছে। তখন গ্র্যান্ডমা বলে, তোমার উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া, ঠিক মতো পড়াশোনা করো, তুমি তো শুধুই টেনশন করছো। চলো এখন উইশ করার পালা। আচ্ছা ঠিক আছে, তোমার উইশ করা লাগবে না, আমি উইশ করছি। ও তখন উইশ করে ওর সিক্রেট গুলো যাতে কখনো এক্সপোজ না হয়। অন্যদিকে লুসিয়াওকে জিয়াং ফান কিছু ছবি দেখায়। ওই দিন স্কুলের লুসিয়াওয়ের সামনেই জুয়ান ছিল। তুই কি এই মেয়েটিকে একদমই চিনিস না? লুসিয়াও বলে, আরে আমি তোকে আজকেই দেখেছি। তখনই একটা লোক জিয়াং এর জন্য বাইক নিয়ে আসে, যেটা ওর বাবা পাঠিয়েছে, কারণ ও এক্সামে খুব ভালো রেজাল্ট করেছে। লুসিয়াও তখন একটু অবাক হয়ে যায়, তোর এত মার্কস কিভাবে আসলো? জিয়াং তো ওকে কিছুই বলে না। লুসিয়াও তখন ওর বাইকের চাবি নিয়ে যায়, যদি আমাকে না বলিস তাহলে এর চাবিটি আমি এখনই পানিতে ফেলে দেব। তখন জিয়াং ফান বলে, আমি তো এক ক্লাসমেট থেকে কিছু নোটসের ব্যাপারে জানতে পেরেছিলাম, পরীক্ষার আগে ওই নোটস আমি কিনে নিয়েছি, আর ওই নোটসগুলো ফলো করেই খুব ভালো রেজাল্ট হয়েছে। যে কোনো ডাম স্টুডেন্টই ওই নোটস পড়লে খুব ভালো মার্কস পাবে, কিন্তু টাকা দিয়ে আমি ওই নোটস কিনেছিলাম। লুসিয়াও তখন বলে, এ ব্যাপারে তুই আমাকে আগে কেন বলিসনি? এখন বল তুই কার থেকে কিনেছিস? তখন জিয়াং ফান বলে, ওই নোটস কালেক্ট করা এত ইজি না, যে নোটস বিক্রি করে সে তো খুবই মিস্টিরিয়াস, কখনোই আমি ওকে দেখিনি। লোকেশন বলে দেয়, ওখানেই রেখে যায়। লুসিয়াও বলে, তাহলে তুই এখন আমাকেও ম্যানেজ করে দিবি। জিয়াং ফান বলে, কিন্তু ওর কিছু কন্ডিশন আছে। একটা পার্সন একটা সাবজেক্টের একবারই নোটস নিতে পারবে, আমি তো তোর জন্য নোটস নিতে পারবো না, আর এই নোটস তো কারোর সাথে শেয়ারও করা যাবে না। আমি জানি না ও এরকম কন্ডিশন কেন রেখেছে, নিশ্চয়ই ও কোনো টপার হবে আর খুবই স্মার্ট। যদি সবাই ওর নোটস পেয়ে যায় তাহলে তো সবাই ভালো মার্কস পাবে। তখন লুসিয়াও বলে, তাহলে তুই কিভাবে ওর সাথে কন্ট্যাক্ট করেছিস? জিয়াং ফান বলে, অবশ্যই উইচ্যাটের মাধ্যমে। লুসিয়াও তখন ওর থেকে ওর উইচ্যাট নাম্বারটি নিয়ে নেয়। অন্যদিকে আমরা জোয়ানকে দেখি, আজকে যে টিউশনের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল ওখানে ওকে সিলেক্ট করা হয়েছে, যেটাতে ও প্রচন্ড খুশি হয়। তখন ওখানে জিয়াং আসে আর বলে, তোমার উচিত শহরে গিয়ে ভালো ভার্সিটিতে অ্যাপ্লাই করা। সোয়ান বলে, না, আমি ডিসিশন নিয়েছি আমি গ্র্যান্ডমার সাথেই থাকবো। কলেজে ওঠার পর তো আমি লুকিয়ে লুকিয়ে জব করতে পারবো, আর তখন গ্র্যান্ডমাও জানতে পারবে না, আর আমার লুকিয়ে নিজের নোটস গুলো সেলও করতে হবে না। তার মানে এই নোটস গুলো জুয়ানই সেল করতো। জিয়াং বলে, তুমি এখনো নোটস বিক্রি করো? সুয়ান বলে, হ্যাঁ, কারণ এখন আমার টাকার খুব প্রয়োজন, আর এভাবেই আমি টাকা ইনকাম করছি। এরপর যখন ও ফোন চেক করে তখন দেখতে পায় লুসিয়া ওকে উইচ্যাটে রিকোয়েস্ট পাঠিয়েছে নোটস কালেক্ট করার জন্য, কিন্তু সুয়ান রিজেক্ট করে দেয়। ওর মতো দুষ্টু ছেলেকে ও কখনোই নিজের নোটস দিবে না। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি, ও যখন ফোন চেক করে তখন দেখতে পায় ওর রিকোয়েস্টও রিজেক্ট করে দেওয়া হয়েছে, যেটা তো প্রচন্ড রেগে যায়। পরদিন তো ও জিয়াং ফানের সাথে স্টেশনারি শপে আসে, যেখানে সুয়ান লুকিয়ে ওর নোটস রেখে যেত। ওরা যখন সব ওনারকে নোটসের কথা জিজ্ঞেস করে তখন উনি বলে, এখানে তো এরকম কোনো নোটসই পাওয়া যায় না, আর রেগে ওদেরকে এ দোকান থেকে বের হয়ে যেতে বলে। জিয়াং ফান বলে, আমি সত্যি বলছি, আমি এখান থেকে ওই নোটস কিনেছিলাম। তখন জিয়াং ফান দেখতে পায় ও যার কাছ থেকে নোট নিত সে তো উইচ্যাটে ওকেও ব্লক করে দিয়েছে, যেটাতে ওরা দুজনেই প্রচন্ড শকড হয়। ওই ইউজারের প্রোফাইল দেখে লুসিয়াও বলে, এই গাছটি আমি তো কোথায় যেন দেখেছি, এখন ঠিক মনে পড়ছে না। পরের সিনে আমরা দেখি লুসিয়াও জিয়াং ফানকে ওই গাছের সামনে নিয়ে আসে। জিয়াং একটু অবাক হয়ে বলে, তুই কিভাবে শিওর হলি এটাই সে গাছটি, আর আমরা এখানে কি করছি? ওই ইউজার কি এখানে আসবে নাকি? লুসিয়াও বলে, নিশ্চয়ই আসবে, কারণ ওই প্রোফাইল পিকচারের ছবিটি রাতে তোলা, তো আমার মনে হয় ও নিশ্চয়ই রাতে এখানে সময় কাটাতে আসে। অনেকক্ষণ ধরেই ওরা এখানে ওয়েট করছিল। জিয়াং ফান বলে, এত অন্ধকারে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। লুসিয়াও বলে, তুই এখানে ওয়েট কর, আমি চারদিকে দেখে আসছি। লুসিয়াও আশেপাশে কোথাও কাউকে দেখে না। ও যখন পুরনো স্টোর রুমে আসে ওখানেও জোয়ানকে দেখতে পায়, যে স্টাডি করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে। লুসিয়াও তখন চেয়ার নিয়ে ওর সামনে বসে আর বলে, তাহলে তুমি ওই নোটস গুলো সেল করছো? জুয়ান যেটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়, কি বাজে কথা বলছো? লুসিয়াও বলে, আমি ভালো করে জানি সেটা তুমি এখন মিথ্যে বলছো। জুয়ান বলে, আশ্চর্য, আমি কেন হব, আর আমি কেন নোটস সেল করব? তখন লুসিয়াও বলে, টিচার্সরা জানলে কি হবে, স্কুলে টপার লুকিয়ে লুকিয়ে নিজের নোটসের বিজনেস চালাচ্ছে। যেটা শুনে তো প্রচন্ড রেগে যায়, তাতে তোমার কি সমস্যা? তুমি আমার পিছু কেন লেগেছো? লুসিয়াও বলে, আমার তো কোনো সমস্যাই নেই, কিন্তু তুমি আমাকে নোটস কেন দিতে চাওনি? আমাকে রিজেক্ট করে দিলে। আশেপাশে সবার কাছে নোটস সেল করছো, আমার কাছে কেন করবে না? জোয়ান বলে, কারণ তুমি খুবই দুষ্টু, তুমি অনেক ট্রাবল ক্রিয়েট করো, আমি চাই না আমার বিজনেসে কোনো ট্রাবল হোক। লুসিয়াও তখন ওর ব্যাগ থেকে ওর নোটস গুলো নিয়ে নেয় আর বলে, তোমার তো আমাকে নোটস দিতেই হবে, আমি তোমাকে এর জন্য টাকা অত দেব, যদি আমার কাছে সেল না করো না হলে আমি তো রিপোর্ট করব। তখন জোয়ান বলে, আচ্ছা যাও গিয়ে রিপোর্ট করো, তোমাকে বিশ্বাসই বা কে করবে?
তখনই ওখানে টিচার চলে আসে। টিচারকে দেখে তো ওরা সাথে সাথে লুকিয়ে পড়ে। টিচার বলে, ভেতরে কে আছে এখনই বের হয়ে আসো, কারণ আমি বাইরে জিয়াং ফানকে দেখেছি। কিন্তু টিচার তো ওদেরকে কোনোভাবেই খুঁজে পায় না। এরপর ওখান থেকে চলে যায়। লুসিয়া জুয়ানকে বলে, তাহলে এখন আমার নোটস দাও। জুয়ান বলে, না, আমি কখনোই আমার নোটস তোমার সাথে শেয়ার করব না। অলরেডি তো লুসিয়া ওর ব্যাগ থেকে ওর নোটস চুরি করে নিয়েছে। পরদিন ওদের এক্সাম ছিল। এক্সাম শেষে জুয়ান কিছু স্টুডেন্টদের কথা শুনতে পায় যারা ওর নোটস এর ব্যাপারে কথা বলছিল। ওরাও মিস্টেরিয়াস কারো থেকে এই নোটস নিয়েছে। এরপর জুয়ান যখন ওর ব্যাগ চেক করে তখন দেখতে পায় ওর ব্যাগে তো কোনো নোটই ছিল না। তখনই ও দেখতে পায় লুসিয়া টিচার্স রুম থেকে বের হচ্ছে। এবার তো ওর মার্কস খুব ভালো হয়েছে। টিচার তো খুবই অবাক ছিল, এত ভালো মার্কস তোমার কিভাবে এসেছে? লুসিয়া বলে, কারণ আমি খুব হার্ড ওয়ার্ক করেছি। কিন্তু টিচার ওর কোনো কথাই বিশ্বাস করে না। নিশ্চয়ই তুমি নকল করেছো। পরীক্ষার কোশ্চেনগুলো ওকে আবারও জিজ্ঞেস করে। ও তো ফটাফট অ্যান্সার দিয়ে দেয়। টিচার তো প্রচন্ড শকড হয়ে যায়, ও এত ভালো মার্কস কিভাবে পেলো। তখনই টিচার্স রুমে জুয়ান আসে। টিচার তো বারবার লুসিয়াকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কিভাবে এত ভালো মার্কস পেলে? নিশ্চয়ই তুমি নকল করেছো। যেগুলো শুনে তো জুয়ান ভয় পেয়ে যায়। ও ভাবতে থাকে, লুসিয়াও যদি ওর নোটস এর কথা টিচারকে বলে দেয় তখন কি হবে। লুসিয়া বলে, আমার ফ্যামিলি আমার জন্য খুব ভালো এক টিউটর রেখেছে যে আমাকে নোটস বানিয়ে দিয়েছে, আর এরপরই আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। আমি কেন নকল করতে যাব? যেটা শুনে জুয়ান খুবই স্বস্তি পায়। লুসিয়াও ওর ব্যাপারে কিছুই বলেনি। লুসিয়া জুয়ানের পিছু পিছু আসে। জুয়ান বলে, তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? তাহলে ট্রাই করে দেখো। দেখো টিচার্সরা তোমার কথা বিশ্বাস করে নাকি আমার কথা। সেও বলে, আমি আবার কি করলাম? তুমিই তো আমার কাছে নোট সেল করতে রাজি হওনি, যার জন্য আমার নোটগুলো চুরি করতে হয়েছে। তো এখন বলো আমার কাছে নোটস বিক্রি করবে কিনা? জুয়ান আর কি বা করবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে নোটস সেল করব, কিন্তু তোমার তো ডাবল পে করতে হবে। যেটাতে লুসিয়াও রাজি হয়ে যায়। পরের সিনে সোহান যখন বাসায় ফিরছিল তখন লোন শার্কের কিছু ছেলে ওর সামনে এসে দাঁড়ায়। লু তখন ওর কাছ থেকে টাকা চায়। তুমি ঠিক টাইমে লোন কেন পরিশোধ করছো না? এখানে আমরা জানতে পারি সোহানের বাবা তো অনেক টাকা লোন নিয়েছিল, কিন্তু ওগুলো পরিশোধ করেনি, যার কারণে সোহানেরই এখন ওই লোনগুলো পরিশোধ করতে হচ্ছে। সোহান তো ওর গ্র্যান্ডমাকে এ ব্যাপারে কিছুই জানায়নি। ও চায় না গ্র্যান্ডমা শুধুই এগুলো নিয়ে টেনশন করুক। লু বলে, এরপর টাকা নিয়ে রেডি থেকো, যদি টাকা না দাও তাহলে আমরা গিয়ে তোমার গ্র্যান্ডমার কাছ থেকে টাকা চাইবো। সোহানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর ও যখন বাসা আসে গ্র্যান্ডমা বলে, আজকে এত লেট কেন হলো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। সোহান বলে, আমি তো জিয়াং এর সাথে হোমওয়ার্ক করছিলাম, যার কারণে লেট হয়ে গিয়েছে। পরের সিনে জুয়ান ওর গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে আসে। তো গ্র্যান্ডমাকে আরো কিছু মেডিসিন সাজেস্ট করে যেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। গ্র্যান্ডমা বলে, আমি একদমই ঠিক আছি, আমার কোনো মেডিসিনেরই দরকার নেই। জুয়ান তখন গ্র্যান্ডমাকে বুঝিয়ে বাইরে নিয়ে যায়, আর এরপর ও ডক্টরের সাথে কথা বলতে আসে। ডক্টর বলে, ওই মেডিসিন বাইরে থেকে আনানো হয়, যেটা খুবই এক্সপেন্সিভ, তুমি কিভাবে এফোর্ড করবে? জুয়ান বলে, না, আমার কাছে টাকা আছে, আমি নিশ্চয়ই গ্র্যান্ডমাকে ওই মেডিসিন এনে দেবো। জুয়ান বুঝতে পারছে না ও কি করবে, কারণ গ্র্যান্ডমার কন্ডিশন দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ওর পরিবার বলতে একমাত্র গ্র্যান্ডমাই রয়েছে। যদি গ্র্যান্ডমার কিছু হয়ে যায় ও কি করে থাকবে? হেল্প করার মতো ওর কেউই ছিল না। ও ভাবতে থাকে ওর মাকে কি ও কল করবে। তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেদিন ওর মা ওকে ছেড়ে চলে গিয়েছিল। ও অনেক বেশি কান্নাকাটি করে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কোথায় থাকবো, কার সাথে থাকবো? কিন্তু ওর মা ওর কোনো কথাই শোনে না। সোয়ান খুব সাহস নিয়ে ওর মাকে কল করে, কিন্তু ওর মা ওর ফোন ধরে না। পরদিন সোয়ান যখন টিউশনে আসে তখন ওই বাচ্চার গার্ডিয়ান বলে, আমি জানতে পেরেছি তুমি হাই স্কুল স্টুডেন্ট। যাই হোক না কেন তুমি কাউকে এভাবে মিথ্যে বলতে পারো না। তুমি এখন সিনিয়র ইয়ারে রয়েছো, তোমার উচিত নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়া। কালকে থেকে ওকে টিউশনে আসতে নিষেধ করে দেয়। সোয়ান তো কিছু না বলে ওখান থেকে চলে আসে। ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও যখন ওখান থেকে যেতে নিচ্ছিল ওর সামনেও লুসিয়াকে দেখতে পায়, যার সাথে ওর মা ছিল। ওর মা তো শিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লুসিয়া ওনার সাথে কোনো কথাই বলতে চায় না। ওর মা বলে, তোমার যা কিছু লাগবে তুমি আমাকে বলো, আমি সবকিছু হ্যান্ডেল করে নেব, কিন্তু প্লিজ তুমি তোমার বাবার সাথে রাগ করে থেকো না। লুসিয়া বলে, আমি তো কোনো কথাই শুনতে চাই না। আপনাকে কে বলেছে এখানে আসতে? যা বলার কি আমার বাবাকে গিয়ে বলেন, আমার সামনে এত অ্যাক্টিং করার দরকার নেই। সোহান সাথে সাথে ওর মাকে কল করে, কিন্তু ওর মা তো ওর কল কেটে দেয়। লুসিয়া তো ওনার সাথে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপর সোহান এসে লুসিয়াকে জিজ্ঞেস করে, একটু আগে যে মহিলা তোমার সাথে ছিল উনি কি তোমার মা? লুসিয়াও বলে না। এটা বলে সোহান তখন ওর সামনে এসে বলে, আচ্ছা তুমি কি অ্যাব্রোডে স্টাডি করতে চাও? যেটা শুনে ও একটু অবাক হয়, তুমি কিভাবে জানলে? সোহান বলে, আমি জানি এটা তুমি তোমার ফ্যামিলি থেকে লুকিয়ে রেখেছো, তো এ ব্যাপারে আমি তোমার হেল্প করতে পারি। আসলে সোহান জানতে পেরেছে লুসিয়াও যে ওর মায়ের সৎ ছেলে। আসার পর তো ও এগুলোই ভাবছিল। ও ভাবতে থাকে, এখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও লুসিয়াওকে আমার স্বার্থের জন্য ইউজ করতে হবে।
অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি। ওকে দেখে তো রিচ বেয়াদব মনে হয়, কিন্তু আসলে ও ছিল খুবই কাইন্ড স্বভাবের। অ্যাকোয়ারিয়ামের ফিশগুলোকে বাঁচানোর জন্য মাঝে মাঝে তো ও কিনেও নিত। সোয়া যখন জানতে পেরেছে লুসিয়াও ওর মায়ের সৎ ছেলে, তখন থেকেই ওর পিছু লেগে আছে। আমি জানি তুমি অ্যাব্রোডে অ্যাডমিশন নিতে চাও, কিন্তু একা স্টাডি করে তুমি কিছুই করতে পারবে না। চলো আমরা কম্বাইন্ড স্টাডি করি। স্কুলেও প্রায় সময় সুয়ান ওর হেল্প করত। ও লুসিয়াওয়ের সাথে খুব ভালো আচরণ করছিল, যেটা তো একটু অবাক হয়। তুমি হঠাৎ করে এত ভালো আচরণ কেন করছো? সোয়ান বলে, অবশ্যই টাকার জন্য। তুমি আমার নোটস কিনলে আমি তো ডাবল টাকা পাবো। কিন্তু এখানে আমরা বুঝতেই পারছি ও জাস্ট এক্সকিউজ দিয়ে ওর সাথে ক্লোজ হতে চাচ্ছে। একদিন তো ও লুকিয়ে লুকিয়ে টিচার্স রুমে আসে আর ল্যান্ডলাইন নাম্বার থেকে ওর মায়ের নাম্বারে কল করে, ভয়েস চেঞ্জ করে কথা বলে। ওদের পিটিএম এ গার্ডিয়ানদের ইনভাইট করা হয়েছে। লুসিয়াও এর মাকেও আসতে বলে, যেটাতে উনি প্রচন্ড শকড হয়ে যায়। লুসিয়াও প্যারেন্টস নাম্বারে ওনার নাম্বার দিয়েছে, কারণ লুসিয়াও ওনার সাথে ঠিক মতো কথাও বলতো না, যেটাতে উনি প্রচন্ড খুশি হয়ে যায় আর আসার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে দেখি ও আবারও লুসিয়ার সাথে দেখা করতে আসে। ও তখন জানতে পারে লুসিয়া ভিডিও গেমের প্রতি অনেক বেশি অবসেস ছিল। একসাথে ওরা গেম খেলে। জুয়ান তো কখনোই ভিডিও গেমস খেলেনি, এটাই ওর ফার্স্ট টাইম ছিল। লুসিয়া ওর উপর খুবই ইমপ্রেস হয়ে যায়, কারণ ও খুব ভালো খেলছিল। এরপর ওরা ওদের হিডেন পয়েন্টে চলে আসে স্টাডি করার জন্য। ওরা একসাথে ইংলিশ স্টাডি করে। জুয়ান তো ওকে নোটস রেডি করে দেয়, ওর কিছু টেস্টও নেয়। রুমটি পরিত্যক্ত হওয়ায় এখানে অনেক বেশি গরম ছিল। লুসিয়াও তো একদমই গরম সহ্য করতে পারে না, যেটা জুয়ানও নোটিস করে। পরদিন ওরা যখন আবারও হিডেন পয়েন্টে স্টাডি করতে আসে, জুয়ান তো লুসিয়াওয়ের জন্য আজকে ছোট একটা ফ্যান নিয়ে আসে, যেটাতে ও অনেক বেশি খুশি হয়। জুয়ান ওর কেয়ার করছে। স্কুলে প্রায়ই ওর জন্য স্ন্যাক্স নিয়ে আসতো। মাঝে মাঝে তো লম্বা লাইনে দাঁড়িয়ে ওর পছন্দের জুস নিয়ে আসতো। জুয়ান সবসময় চেষ্টা করতো লুসিয়াওকে স্পেশাল ফিল করাতে, যেটা জিয়াংও নোটিস করে। জিয়াং বলে, তুমি পার্সোনালি ওকে টিউশন কেন দিচ্ছ? ও খুব দুষ্টু একটা ছেলে, ও পড়াশোনায় একদমই ভালো না, তোমার উচিত ওর থেকে দূরে থাকা। জুয়ান বলে, সবাই যেরকমটা ভাবে ও আসলে সেরকমটা না, ও খুবই ভালো একটা মানুষ। যেটা শুনে জিয়াং প্রচন্ড জেলাস হয়ে যায়। আজকে তো লুসিয়া লুকিয়ে লুকিয়ে জুয়ানের একটা স্কেচ বানানোর চেষ্টা করে। ওদের দুজনের ইন্টারেস্টও সিমিলার ছিল। আজকে জুয়ানও কিছু মাছ নিয়ে এসেছিল বাঁচানোর জন্য, কিন্তু তখনই ব্যাগটি ফেটে পানি পড়ে যায়। ওরা বুঝতে পারছিল না এখন ওরা মাছগুলোকে কোথায় রাখবে। ওরা তখন লুকিয়ে স্কুলের কেমিস্ট্রি ল্যাবে আসে কিছু পট নেওয়ার জন্য। যখনই ওরা বের হতেই নেয়, তখনই ওখানে টিচার চলে আসে। অনেকক্ষণ ধরে টিচারের সাথে ওদের লুকোচুরি হয়। জুয়ান তো লুকিয়ে এক জানলা দিয়ে লাফ মারে। লুসিয়াওকে বারবার বলে জানলা দিয়ে বের হওয়ার জন্য, কিন্তু লুসিয়াওয়ের হাইট ফোবিয়া ছিল। ও উপর থেকে লাফ দিতে প্রচন্ড ভয় পাচ্ছিল। জুয়ান বলে, তুমি ভয় পেও না, আমি আছি তো তোমাকে হেল্প করার জন্য। লুসিয়াও তখন ওর কথা মতো জানলা দিয়ে লাফ দেয়। পরে যেতে নেয়, জুয়ান ওকে বাঁচিয়ে নেয়, আর এতে করে দুজনই খুব কাছাকাছি চলে আসে, যেটাতে ওরা দুজনে একটু অকওয়ার্ড হয়ে যায়। পরের সিনে ওরা দুজনই স্কুলের ব্যাক সাইডে ছিল। ওরা তো ওই গাছটির সামনেই ছিল, যে গাছটির মাধ্যমে লুসিয়াও জুয়ানকে চিনতে পেরেছে। ও জিজ্ঞেস করে, আচ্ছা এই গাছটির মধ্যে কি এমন আছে তোমার কাছে স্পেশাল কেন লেগেছে? কারণ এই গাছটি কেউ নোটিসই করেনি। জুয়ান বলে, এই গাছের মধ্যে অ্যালফিনিজম ছিল, যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। তার মানে আমার আর আমার পছন্দের মধ্যে সিমিলারিটি আছে। জুয়ান বলে, আমি তোমার ব্যাপারে যেরকমটা ভেবেছি তুমি মোটেও সেরকম না। লুসিয়াও বলে, তুমি আমাকে কিরকম ভেবেছিলে? সোয়ান বলে, খুবই রুড, খুবই কেয়ারলেস ভেবেছিলাম। কখনোই কিছু সিরিয়াসলি নেয় না। এত রিচ তুমি, তোমার লাইফটা খুবই ইজি হবে, ফ্যামিলি বিজনেস পেয়ে যাবে, এরপর খুব সুন্দর একটা লাইফ লিড করবে। লুসিয়া বলে, আমি তো এরকমটাই ভাবছি। তখন জুয়ান বলে, না তুমি খুব ভালো একটা মানুষ, অ্যাটলিস্ট তুমি কাউকে হার্ট করো না। লুসিয়া বলে, তুমি কাকে এমন হার্ট করেছো যে এভাবে কথা বলছো? যেটাতে সোয়ান আর কিছুই বলে না। এরপর সোয়ান বাসে করে বাসায় ফিরছিল, আর তখন আমরা বাসের পাশেই লুসিয়াওয়ের বাইক দেখতে পাই, যে বাইরে থেকে সোয়ানকে দেখছে। দুজনই দুজনের দিকে তাকিয়ে স্মাইল করছিল। পরের সিনে দেখি লুসিয়াও জিয়াংফানকে বলে, তুমিও আমার সিক্রেটের কথা জানো, আমি যে অ্যাব্রোডে স্টাডি করতে চাই, আমার ফ্যামিলি যাতে কখনোই কোনোভাবে না জানতে পারে। ও যে এরিয়াতে থাকতো প্রায়ই সেখানে জুয়ান আসতো। আজকেও জুয়ানকে দেখতে পায় যে একটা ফিশ শপে এসেছে। এই শপটা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, কিন্তু শপে তো অনেকগুলো ফিশ আছে যেগুলো লোকটি সেল করতে পারছে না, যেটাতে জুয়ানের অনেক বেশি খারাপ লাগে। ফিশগুলো কি এভাবেই মারা যাবে? তখন ওখানে লুসিয়াও আসে আর লোকটির থেকে সবগুলো মাছ কিনে নেয়, যেটাতে জুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়।
এরপর তো ওই মাছগুলোকে এনে সুইমিং পুলের মধ্যে ছেড়ে দেয়। ওরা দুজনই মাছগুলো অ্যাডমায়ার করছিল। তখনই জোয়ান একটি মাছ দেখতে পায়। আরে এই মাছ তো অন্য মাছদের খেয়ে ফেলে, আমরা এটা সুইমিং পুলে কেন ছেড়েছি? এটা বলেই ও সুইমিং পুলে লাফ মারে মাছটি ধরার জন্য। তখন তো লুসিও পানিতে ঝাঁপ মারে। যেহেতু ওরা দুজনেই ভিজে গিয়েছে, ওরা তখন স্কুলের স্টোর রুমে আসে আর এরপর তো স্কুলের একটা ক্লাবে যায়, কারণ ক্লাবের মধ্যে কিছু টি শার্ট ছিল। সোয়ান চেঞ্জ করতে অন্য রুমে যায়, কিন্তু তখনই হঠাৎ করে ওর নজর যায় লুসিও এর দিকে। ওকে শার্টলেস দেখে ও হা করে তাকিয়ে থাকে। এরপর যখন রিয়ালাইজ করে তখন ভাবে পরের সিনে সোয়ান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি অ্যাব্রোড কেন যেতে চাচ্ছ? লুসিয়াও বলে, কারণ এখানে আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। আর লুসিয়াকে বলে, তুমি ভালো মতো পড়াশোনা করো, আমার মতো এভাবে পড়াশোনা করলে ফিউচারে তোমার কিছুই হবে না। তুমি তো স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, যদি এভাবে নিজের পড়াশোনা কন্টিনিউ করে যাও তাহলে ভালো কিছু করতে পারবে। এরপর তোরা কেমিস্ট্রি ল্যাব থেকে আবারও কিছু পট চুরি করে মাছগুলোকে রাখার জন্য। এরপর জোয়ান বলে, আচ্ছা তুমি কি জানতে না এই মাছটি যে অন্য মাছদের খেয়ে ফেলে, তাহলে এটা পুলে কেন ফেলেছিলে? লুসিয়াও বলে, না আমি কিভাবে জানবো? জোয়ান বলে, আশ্চর্য, তুমি ছোটবেলায় কার্টুন দেখোনি? আমি তো কার্টুন দেখেই জানতে পেরেছি। লুসিয়াও বলে, ছোটবেলায় আমাকে কেউ ঠিক মতো টিভিও দেখতে দিত না। আর এরপর ওকে হঠাৎ করে জিজ্ঞেস করে, আচ্ছা আমার কেন মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার সাথে ক্লোজ হচ্ছ? জোয়ান কিছু বলার আগে ওখানে গার্ড চলে আসে আর ওদের দুজনকে এখানে দেখে ফেলে। পরের দিন তো টিচার ওদের পানিশমেন্ট দেয়। আর যেগুলো মাইকে পুরো স্কুল শুনছিল ওরা কিভাবে কেমিস্ট্রি ল্যাবে জিনিসপত্র চুরি করেছে, সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। কোন দুইজন স্টুডেন্ট এরকমটা করেছে, কার এত বড় সাহস? টিচার যখন ওদের নাম অ্যানাউন্স করে সবাই তো প্রচন্ড শকড হয়ে যায়। লুসিয়াও তো দুষ্টু, ও এরকমটা করতেই পারে, কিন্তু জুয়ান কিভাবে করবে? ও তো টপ স্টুডেন্ট ছিল। তখন লুসিয়া মাইক নিয়ে বলে, এখানে তো জুয়ানের কোনো দোষই ছিল না, আমি জোর করে ওকে নিজের সাথে নিয়ে গিয়েছিলাম ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করার জন্য। এটা শুনে তো জুয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ওকে বলে, তুমি নিজের ঘাড়ে একা কেন ব্লেম নিলে? আমি তো নিজ ইচ্ছেই গিয়েছিলাম। লুসিয়াও বলে, তোমার ইমেজ স্কুলে খুবই ভালো, আমি চাই না তোমার ইমেজটা নষ্ট হোক। জুয়ান ওকে অনেক বেশি ধন্যবাদ জানায়, এর জন্য তো আমি তোমাকে ট্রিট দেবো, কিন্তু হ্যাঁ আমার নিজের পছন্দের জায়গায়। ওদের দুজনকে একসাথে দেখে জিয়াং এর একদমই ভালো লাগে না। পরের সিনে দেখি জুয়ান তো লুসিয়াওকে চিপা চাপা রাস্তা দিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসে। জুয়ানোকে যে রেস্টুরেন্টে নিয়ে আসে সেখানে তো ওর গ্র্যান্ডমা কাজ করতো। এরপর ওর জন্য নুডলস অর্ডার করে। লুসিয়াওকে বলে, এর চেয়ে ভালো নুডলস তুমি চায়না আর কোথাও পাবে না। এখানের আঙ্কেল তো জুয়ানকে অনেক আগে থেকে চিনতো, আর জুয়ানের সাথে একটা ছেলেকে দেখে সাথে সাথেই এটা গ্র্যান্ডমাকে জানিয়ে দেয়। পরের সিনে জুয়ান যখন বাসা আসে, গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, আজকে তোমার সাথে ছেলেটি কে ছিল? জুয়ান বলে, আরে ও আমার ক্লাসমেট। এরপর গ্র্যান্ডমা একটু বকা দিয়ে বলে, আমি জিয়াং এর থেকে জানতে পারলাম তুমি এখন ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না, আর তুমি আজকে নাকি স্কুলের রুলসও ভেঙেছো। জুয়ান বলে, আরে এরকম কিছু না, ওর সাহস কি করে হয় তোমাকে উল্টাপাল্টা কথা বলার? আমি তো এখনই গিয়ে ওকে ধরছি। গ্র্যান্ডমা বলে, আরে তুমি শান্ত হও, এখানে জিয়াং এর কোনো দোষ নেই, ও তো নিজ থেকে আমাকে কিছুই বলেনি, আমি ওকে ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বের করেছিলাম। পরের সিনে দেখি জুয়ান তো জিয়াং এর সাথে দেখা করতে আসে আর ওকে বকাবকি করে। ফ্রেন্ডরা কি এরকম হয়? জিয়াং ওকে বারবার সরি বলতে থাকে। গ্র্যান্ডমামাকে বারবার জিজ্ঞেস করছিল, আমি তো গ্র্যান্ডমাকে মিথ্যে বলতে পারি না। এরপর জিয়াং বলে, তুমি আমার একমাত্র ফ্রেন্ড, কিন্তু যখন থেকে তোমার লাইফে লুসিয়াও এসেছে আমার মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো। জুয়ান বলে, আরে কি বাজে কথা বলছো, আমি কেন তোমাকে ইগনোর করব? তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড। জুয়ান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ফিউচার নিয়ে কি ভাবছো? কোন ভার্সিটিতে পড়তে চাও, আর তুমি কি টাইপের মানুষ হতে চাও? জিয়াং বলে, আমি তো কাইন্ড হতে চাই। জুয়ান বলে, তুমি অলরেডি কাইন্ড, তুমি কি খারাপ কিছু করেছো নাকি? অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি যে ওর বাসায় অনেক বড় একটা অ্যাকোরিয়াম কিনে আর ওখানে ও সবগুলো মাছ রেখে দেয়। এরপর অ্যাকোরিয়ামের ছবি তুলে ও জোয়ানকে পাঠায়, যেটা দেখে অনেক খুশি হয়, এখন এই মাছগুলো সেফ আছে। জোয়ান স্কুলের বেলুন ফেস্টিভ্যালের কথা বলে, যেখানে প্রতিটা স্টুডেন্ট ওদের উইশ লেখে এয়ারে বেলুন ছেড়ে দেয়। ও লুসিয়াওকে রিকোয়েস্ট করে বেলুন ফেস্টিভ্যালে আসার জন্য, আমরা একসাথে বেলুন উড়াতে চাই। এখানে আমরা জানতে পারি এটা জোয়ানের প্ল্যান ছিল। ওই দিনই ও স্কুলে ওর মাকে আসতে বলেছিল। ফাইনালি পিটিএম এর দিন চলে আসে। সোয়ান আবারও লুকিয়ে টিচার্স রুমে এসে ওর মাকে কল করে। আজকের সাথে যেভাবেই হোক উনি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। মা তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে ওকে ইনফর্ম করা হয়েছে ওর কোনো সমস্যা নেই তো? সোয়ান বলে, না ওর কোনো প্রবলেম নেই। সোয়ানের এরকমটা করতে তোর একটু খারাপ লাগছিল। এরপর বেলুন ফেস্টিভ্যাল শুরু হয়। অনেকক্ষণ ধরে ও লুসিয়ার জন্য ওয়েট করে, কিন্তু লুসিয়াও আসে না। সব স্টুডেন্টরা ওদের উইশ লিখে বেলুন উড়িয়ে দেয়, কিন্তু সুয়ান তো এখনো লুসিয়ার জন্যই ওয়েট করছিল। কিছুক্ষণের মধ্যে ফেস্টিভ্যাল শেষ হয়ে যাবে, কিন্তু তখনই আমরা দেখি লুসিয়াও অনেকগুলো বেলুন নিয়ে সুয়ানের সামনে হাজির হয় আর বলে, আমার তো একটা উইশ না, অনেক অনেক উইশ আছে, এজন্য আমি অনেকগুলো বেলুন নিয়ে এসেছি। আর এরপর ওরা দুজন মিলে
একসাথে বেলুনগুলো উড়ায়। একটু পর জোয়ান লক্ষ্য করে ওখানে ওর মা এসেছে, আর ওর মাকে দেখে ওর সাথে সাথে লুসিয়াওকে জড়িয়ে ধরে, যেটাতে লুসিয়াও প্রচন্ড শকড হয়ে যায়। আসলে ওর মায়ের সামনে ও এটাই শো করতে চাচ্ছিল। এরপর ওর মা যখন ওদের দুজনকে একসাথে ভেবে দেখে, উনি তো প্রচন্ড শকড হয়ে যায়, কিন্তু এমন অ্যাক্ট করে যে উনি জোয়ানকে চেনেই না। ওনাকে এখানে দেখার পর তো লুসিয়াও অনেক বেশি রেগে যায়। ও রেগে ওখান থেকে চলে আসে। তখন জোয়ান ওর পিছু পিছু আসে আর জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওনাকে হেট করো, এভাবে কেন চলে আসলে? লুসিয়াও বলে, হ্যাঁ, আমার বাবার পার্টনার চেঞ্জ করার অভ্যাস রয়েছে। উনি যতদিন সুন্দর সেন্সিবল থাকবে ততদিনই আমার বাবার পার্টনার থাকবে, এরপর তো ওনাকেও ছেড়ে চলে যাবে। পরের সিনে দেখি সোহানের সাথে ওর মা দেখা করতে আসে। আসলে ও এটাই চাচ্ছিল। ওর মা ওর সাথে প্রচন্ড রাগারাগি করতে থাকে। বাহ, তুমি তো ভালোই বড় হয়ে গিয়েছো, আর অনেক চালাকও। তুমি লুসিয়াওকে কবে থেকে চেনো? আসলে উনি কোনোভাবেই চায় না লুসিয়াওর বাবা যাতে জানতে পারুক লুসিয়াওয়ের গার্লফ্রেন্ডটাকে। যদি জানতে পারে আমার মেয়ে লুসিয়াওয়ের গার্লফ্রেন্ড, তখন তো সিচুয়েশন খুব খারাপ হয়ে যাবে। আর বলে, আমি ভালো করে জানি এখন তোমার গ্র্যান্ডমার ট্রিটমেন্টের প্রয়োজন, যার জন্য তোমার টাকা লাগবে, আর এই জন্যই তুমি এ প্ল্যান করেছো। আচ্ছা, আমি তোমাকে টাকা দেবো, তোমার যত টাকা লাগে, কিন্তু একটা শর্ত, লুসিয়াওয়ের থেকে তুমি দূরে চলে যাবে। এরপর ওকে একটা কার্ড দেয়, এটার মধ্যে যথেষ্ট টাকা আছে। আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গিয়েছো, আর আমিও তোমার জন্য। ও এ কথাটা মনে রেখো। এগুলো শুনে সোহানের অনেক বেশি খারাপ লাগে। ও তো কখনোই ওর মায়ের হেল্প নিতে চায়নি, কখনো হেল্প নিতেও যায়নি। এখন শুধুমাত্র গ্র্যান্ডমার ট্রিটমেন্টের জন্যই ও এ প্ল্যান করেছিল, যেটাতে ওর নিজেরও ছোট ফিল হচ্ছে। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি যে সোহানের জন্য একটা প্যান্ডেন্ট বানাচ্ছিল। ও নিজ হাতে বানিয়ে সোহানকে গিফট করতে চায়, কিন্তু পরের দিন যখন স্কুলে ওদের দেখা হয়, সোহান তো একদম উইয়ার্ড আচরণ করে। ওর সাথে কোনো কথাই বলে না, ওকে দেখেও না দেখার ভান করে, ওকে সব সময় ইগনোর করছে, যেটাতে ও প্রচন্ড শকড হয়ে যায়। হঠাৎ করে ওর কি হয়ে গেল? ও জুয়ানকে ডাকে, কিন্তু ও কোনো সারা শব্দই করে না। জিয়াং তখন জুয়ানকে বলে, তোমার ফ্রেন্ড তোমাকে ডাকছে। জুয়ান বলে, আমার ফ্রেন্ড কোথা থেকে আসলো? যেটা শুনে লুসিয়াওয়ের অনেক বেশি খারাপ লাগে। ও বুঝতেই পারছিল না হঠাৎ করে ও ওকে এভাবে ইগনোর কেন করছে। এরপর তো লুসিয়াও জিয়াং ফানকে বলে, আচ্ছা, একটা ছেলের একটা মেয়ে খুব ভালো ফ্রেন্ড ছিল, হঠাৎ করে মেয়েটি ছেলেটিকে খুব ইগনোর করে, কোনো কথাই বলে না, এরকমটা কেন করছে? জিয়াং ফান বলে, আমি ভালো করেই ব্যাপারটা বুঝতে পেরেছি, এর কারণ কি হতে পারে? লুসিয়াও জিজ্ঞেস করে, কি কারণ? তখন জিয়াং ফান বলে, আমি এটাই বুঝলাম যে ছেলেটা তুই আর মেয়েটা হলো জুয়ান। নিশ্চয়ই কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুই বোকার মতো আমাকে কেন জিজ্ঞেস করছিস? টাইম ওয়েস্ট না করে তোর উচিত জুয়ানকেই জিজ্ঞেস করা। পরের সিনে আমরা জোয়ানকে দেখি, ও যখন বাসায় ফিরতে নেয়, রাস্তায় ওই লোন শার্করা আবারও আসে, ওর কাছ থেকে টাকা চাইতে থাকে। তখনই লুসিয়াও এসে ওদেরকে তাড়িয়ে দেয় আর জোয়ানকে ওর বাইকে উঠতে বলে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু জোয়ান ওর বাইকে কোনোভাবে ওঠে না। লুসিয়াও তখন নিজের জ্যাকেটটি ওকে দেয়, অ্যাটলিস্ট জ্যাকেটটি পরে নাও, যাতে করে বৃষ্টিতে না ভিজো। কিছুদিন পর তো জিয়াং ফানকে টিচার লুসিয়াওয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ও ইদানিং স্কুলে আসছে না, ও ইউনিভার্সিটির অ্যাডমিশনের জায়গায় অ্যাব্রোডে অ্যাডমিশনের জন্য কারোর সাথে কন্ট্যাক্ট করছে। ওর ফ্যামিলি কি এ ব্যাপারে জানে? আমি ওর ফ্যামিলির সাথে এ ব্যাপারে কথা বলতে চাই। টিচার্স রুমে সোয়ানা ছিল। ও যখন এটা শুনতে পায় তখন তো প্রচন্ড শকড হয়ে যায়, কারণ লুসিয়া তো ওর ফ্যামিলি থেকে এটা সিক্রেট রেখেছিল। এখন যদি জানাজানি হয়ে যায় তাহলে তো ওর প্ল্যানই পুরো ক্যান্সেল হয়ে যাবে। সোয়ান বলে, আসলে লুসিয়াওয়ের কিছু রিলেটিভ অ্যাব্রডে থাকে, আমি নিজে অ্যাব্রডে স্টাডি করতে ইচ্ছুক। আমি লুসিয়াওকে বলেছিলাম কিছু ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করতে, যাতে করে আমার একটু হেল্প হয়। ওর নিজের তো কোনো প্ল্যানই নেই অ্যাব্রডে স্টাডি করার। যেটা শুনে টিচার আর কিছুই বলে না। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি, ওর বাসা ওই টি শার্টটি দেখে, এরকম ও আর জোয়ান সেম পরেছিল। অত জোয়ানকে প্রচন্ড মিস করছে। তখনই ওর মায়ের মেসেজ আসে, তোমার বাবাকে না জানিয়ে আমি তোমার অ্যাব্রোডে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, তোমার জন্য টিকিটও বুক করেছি। অন্যদিকে আমরা গ্র্যান্ড মাকে দেখি, জোয়ানের সাথে প্রচন্ড রাগারাগি করে, তোমাকে কে বলেছে এত টাকা দিয়ে আমার জন্য মেডিসিন কিনতে? আর মেডিসিন কেনার জন্য তুমি এত টাকা কোথা থেকে পেয়েছো? সোহান তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, তুমি আমার একমাত্র ফ্যামিলি, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার জন্য যেভাবেই হোক টাকা ম্যানেজ করব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজকে ওদের হাই স্কুলের লাস্ট দিন ছিল। সব স্টুডেন্টরা আজকের প্রোগ্রামে আসে। এরপরই সব হাই স্কুলাররা ওদের ভবিষ্যৎ নির্ধারণে এক এক জায়গায় চলে যাবে। আজকের দিনে স্পিচ দেওয়ার জন্য টপার জিয়াংকে চুজ করা হয়, কিন্তু ফাংশন শুরু হয়ে যায়, জিয়াং এখনো আসে না। এরপর তো টিচার জোয়ানকে স্পিচ দিতে বলে। অন্যদিকে আমরা জিয়াং আর লুসিয়াওকে দেখি। জিয়াং বলে, আজকের পর থেকে আমরা যে যার লাইফে ব্যস্ত হয়ে যাব। আজকে আমাদের স্কুলের শেষ দিন, আমি চাই না তুমি আর কখনোই জোয়ানের লাইফে আসো। এই চ্যাপ্টার এখানেই ক্লোজ করো। যেটা শুনে লুসিয়াও প্রচন্ড রেগে যায়।
আমাকে এগুলো বলার তুমি কে? আমি কি করব না করব সেটা তো তোমার দেখার বিষয় না। যেটা শুনে জিয়াং প্রচন্ড রেগে ওকে পাঞ্চ মারে, আর এতে করে দুজনের মধ্যেই খুব বাজেভাবে ফাইট শুরু হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি ওরা দুজন আসলে সৎ ভাই ছিল, যার কারণে শুরু থেকেই দুজন দুজনকে পছন্দ করতো না। জিয়াং ছিল লু শিয়াওয়ের বাবার গার্লফ্রেন্ডের ছেলে, আর একমাত্র লু শিয়াওয়ের মাকে ওর বাবা বিয়ে করেছিল। জোয়ান ওর স্পিচ শেষে কোথাও জিয়াং আর লুসিয়াওকে দেখতে না পেয়ে ও ওদেরকে খুঁজতে আসে, আর তখনই ও ওদের দুজনকে একসাথে দেখতে পায়। ওদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে ওদের দুজনের মধ্যে যে ফাইট হয়েছিল। লুসিয়াও তো ওখান থেকে সাথে সাথেই চলে যায়। জোয়ান জিয়াংকে বলে, তুমি ওর সাথে ফাইট কেন করেছিলে? ফাইট কি আমার জন্য হয়েছিল? আমি চাই না আমার লাইফে কেউ ইন্টারফেয়ার করুক। জিয়াং বলে, পুরো স্কুল জানে ও কিরকম টাইপের ছেলে, তুমি তাও কেন ওর সাথে ফ্রেন্ডশিপ করেছো? জোয়ান বলে, তুমি একদমই জানো না ও কতটা ভালো, ও মনের দিক দিয়ে অনেক বেশি ভালো। এরপর তো ওরা সবাই ওদের ফ্রেন্ডের বিদায় জানায়, আর এখানে হাই স্কুলে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। পরের সিনে জিয়াং যখন বাসা আসে তখন ওর মা তো ওর ফিউচার প্ল্যানের কথা জিজ্ঞেস করে, ওর পড়াশোনার রিলেটেডই কোশ্চেন করতে থাকে, কিন্তু একটা বারো জিয়াং এর ফেসের দিকে তাকায় না, ওর আঘাতের দিকে তাকায় না, যেটাতে জিয়াং এর একটু খারাপ লাগে। পরের সিনে লুসিয়াও আর জিয়াংফান যখন একসাথে ছিল তখন জিয়াংফান বলে, আরে আমি তো তোকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। ওইদিন আমরা যখন টিচার্স রুমে ছিলাম এক টিচার তো তোর অ্যাব্রোডের কথা তুলেছিল, কিন্তু তখন তো জুয়া পুরো টপিক নিজের দিকে নিয়ে নেয় যাতে করে তোর সিক্রেট রিভিল না হয়। আচ্ছা, ও তো তোকে ইগনোর করছিল, কিন্তু ও তোর হেল্প কেন করছে? যেটা শুনে লুসিয়াও প্রচন্ড শকড হয়ে যায়, তুই আমাকে আগে কেন বললি না? এরপর ও ছুটে যায় জোয়ানের সাথে দেখা করার জন্য। ও স্কুলের ওই পয়েন্টে আসে যেখানে ওরা সবসময় দেখা করতো, কিন্তু আসতে তো ও খুব লেট করে ফেলে। অনেকক্ষণ ধরে সোয়ান ওর জন্য ওখানে ওয়েট করছিল, কিন্তু অনেক লেট হয়ে যাওয়াতে সোয়ান ওখান থেকে চলে যায়। আর লুসিয়াও যখন এখানে আসে তখন অলরেডি সোয়ান চলে গিয়েছে, দুজনের আর দেখাও হয় না। এরপর আমরা 10 বছর পরের সিন দেখি, 2026 সাল। ওরা দুজন আবারও স্কুল ভিজিট করতে আসে, দুজনেরই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, কিন্তু আজকেও ওদের দেখা হয় না। পরের সিনে সোয়ান রেস্টুরেন্টের বাইরে একটা কিউট কুকুর দেখতে পায়, ও তখন কুকুরটিকে আদর করতে আসে। হঠাৎ করে ওখানে লুসিয়াও আছে, আর এত বছর পর ও জোয়ানকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। আর জোয়ানও যখন ওকে দেখে তখন নিজেও প্রচন্ড অবাক হয়। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? পরবর্তী পার্ট কি দেখতে চাচ্ছ? দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, বাই। হাজির হয়ে গেলাম নতুন এক ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হচ্ছে নেভার এন্ড